বুঝতেও পেরেছি। আমরা তাহলে এবার একটু সলিউশনটা দেখি। দেখো এটা হচ্ছে আমাদের সলিউশন। ফার্স্ট এরটা, ফার্স্ট এই ক্যালকুলেশনটা টোটালটাই কার উপর ডিপেন্ডেন্ট? কলের উপর। ফর ফার্স্ট 75 কলস চার্জ উইল বি দিস, নেক্সট 75 কলস charge will be this per call. So everything is related to call. So our input is number of calls. So first we take the input as enter number of calls to C. Within the C variable, we are taking the calls. Next, what we have to done? We have to check the first condition. For first 75 calls, charge is 250. So for first 75 means if the call is in between 0 to 75, all values will be 250. All charge values will be 250. So we are checking if C less than equals to 75, that means for all value below 75, what we have to pay? Your charge is 250. So CH equals to CHG, we are using the variable CHG as charge, equals to 250. And after this calculation, we move directly to printing statement. See, from there we move directly to the printing statement. As we calculate the first condition, then there is no scope of calculating second, third, fourth condition. So that's why we first check whether the condition is true or not. If it is below 75, if C is less than equals to 75, below or equals to, then charge equals to 250. We assign the value to the variable and go to the printing statement and stop. If it is not, then again we are checking whether it is for next 75. Next 75 means 75 plus 75, 150. So if it is false, that means obviously it is more than 75 and less than equals to 150. So if that means in between 75 to 150. For that, what is our calculation? We already said if say value is 100, that means for 100 first 75 you have to pay 250, and the rest calls means already we have paid 75. So call minus 75 is our rest call. So if the call is 100, then 100 minus 75 is 25. That 25 value will be multiplied with the corresponding rate, that is 0.80. Okay, তাহলে আমরা কি করলাম? যদি 75 এর কম হয় তাহলে আমরা ডাইরেক্টলি কত কি করলাম? চার্জের ভ্যালুটা কত করলাম? 250, এটাই বলা আছে। যদি না হয় তার মানে এটা কি হচ্ছে? 75 বা তার বেশি। 75 বা তার বেশি। নেক্সট এবার আমরা কন্ডিশন চেক করছি লেস দ্যান ইকুয়ালস টু 150 কিনা। কেন 150 করলাম? নেক্সট 75, 75 এর পরে নেক্সট 75 কততে শেষ হচ্ছে? 150। তাহলে 75 76 টু 150 এর মধ্যে যদি হয় তাহলে সেটা কি ইন্ডিকেট করছে? যে এটা এই প্রথম দুটো স্ল্যাবের মধ্যে। তাহলে প্রথম দুটো রেসপেক্টে হচ্ছে কি প্রথম সেকেন্ড স্ল্যাবে পড়ছে, এবং তাহলে সেখানে ক্যালকুলেশনটা কি আছে? ফ্ল্যাট নয়। প্রথম 75 এর জন্য 250, তাহলে প্রথম 75 এর জন্য 250 দিলাম, বাকি নেক্সট 75 এর জন্য সেকেন্ড স্ল্যাবে যাচ্ছে। সেকেন্ড স্ল্যাবের রেট কত? 0.8। তাহলে সেকেন্ড স্ল্যাবে কতগুলো কল পড়লো? অলরেডি 75টা দেওয়া হয়ে গেছে। তাহলে C মাইনাস 75 যে কলগুলো আছে সেটা ইনটু 80। আমরা ক্যালকুলেশনটা একটু আগে দেখলাম, সেই অনুযায়ী এটা হলো। একইভাবে যদি এটাও না হয় তাহলে 150 বেশি, চেক দেখছি 225 এর কম কিনা। 150 বেশি, 225 এর কম, তাহলে 150 পর্যন্ত কিভাবে যাবে? ফার্স্ট 75 250, নেক্সট 75 কি হবে? 75 ইনটু 0.8, তাহলে অলরেডি 250 পে করা হয়ে গেল। এবারে 225 এর কম, তাহলে 150 থেকে 225 এর মধ্যে যে কটা কল আছে, দ্যাট ইজ কল মাইনাস 150, যে কটা কল হলো সেগুলোকে আমরা কি করছি? মাল্টিপ্লাই করছি কত দিয়ে? 1 টাকা দিয়ে, ইনটু 1। ওকে, নেক্সট যদি এটাও না হয় তাহলে এটাও যদি ফলস হয় তার মানে অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দ্যান 225। তাহলে এই যে লাস্ট যেটা বলেছে ফর কলস বিয়ন্ড দ্যাট, ফর কলস বিয়ন্ড দ্যাট মানে ফর কলস বিয়ন্ড 225, ক্যালকুলেশনটা কি হবে? হচ্ছে 120 পার কল। তাহলে এই 225 পর্যন্ত কি পে করব? ফর ফার্স্ট 75 250, ফর নেক্সট 75 দ্যাট ইজ 76 টু 150 কত পে করব? 75 ইনটু 0.80। নেক্সট 75 that is for 151 to 225, that is 75। আপনার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে। This much amount means we are paid already স্যার বোঝা যাচ্ছে না ঠিক আপনার ভয়েসটা। বুঝেছি, নেটওয়ার্ক প্রবলেম, তাই বৃষ্টি টিষ্টি হচ্ছে, আরো বেশি সমস্যা হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যালো,
এখন হ্যাঁ কি স্যার বোঝা শোনা যাচ্ছে? যাচ্ছে Okay, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে যেটা বললাম, যদি সি লেস দেন ইকুয়ালস টু 225 হয়ে যায়, সি এর ভ্যালুটা যদি 225 এরও বেশি হয়ে যায়, এটা যখন ফলস হবে, সি লেস দেন ইকুয়ালস টু 225 যদি ফলস হয়, তার মানে কি 225-এরও বেশি, তাই তো? ইফ ইট ইজ গ্রেটার দেন 225, তখন আমরা কি করছি, মধ্যে কটা 75 আছে? তিনটে। ফার্স্ট 75-এর জন্য 250, নেক্সট 75-এর জন্য 75 ইন্টু 80, তারপরের 75-এর জন্য 75 ইন্টু 1। এই তিনটে যোগফল মানে হচ্ছে আমি কত টাকা দিলাম? 225 পর্যন্ত কল দিলাম। এরপরে 225-এর বেশি যে কলগুলো, সেটা কত কল? সি মাইনাস 225, সেটা হচ্ছে 225-এর বেশি কল, তার জন্য কত দিতে হবে? 1 টাকা 20। তাহলে সেই কলটা ইন্টু 1.20। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে এটা হলো Yes, sir. আমাদের নেক্সট। সেকেন্ডটার জন্য আমরা একটা কাজ করি, আবার ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝি, তাহলে পরে আমরা সেকেন্ডটাও করতে পারবো। আচ্ছা সবার আগে বলো, সেকেন্ড প্রবলেমটাতে ইনপুট কি হবে? Jim. Sir, wait. Sir, Quantity wait. Sir, wait. ওকে, তাহলে ফার্স্টে আমরা ইনপুট নেব কি? ওয়েট। ওয়েটটা হচ্ছে আমাদের ইনপুট, ওয়েটের উপর বেস করে আমাদের চার্জটা ক্যালকুলেটেড হবে। ক্লিয়ার? নেক্সট, এই ওয়েটটা যখন আমরা ক্যালকুলেট করছি, ওয়েটের রেসপেক্টে আমাকে এখানেও কি বলেছে? ফর ফার্স্ট 75 না, এখানে 25। ফার্স্ট 25 এর জন্য কি বলেছে? ফার্স্ট 20-র জন্য বলেছে 25, তাই তো? প্রথম 20 গ্রামের জন্য 25 টাকা। তাহলে যদি 0 to 20 এই যে কোনো গ্রামের জন্য আমাকে কত দিতে হবে? 25 টাকা। তো তাহলে আমরা একইভাবে চেক করবো, ইফ ওয়েট লেস দেন ইকুয়ালস টু 25, চার্জ ইকুয়ালস টু 25, নো প্রবলেম, মিটে গেল। যদি না হয় তাহলে এলস পার্ট, ফলস পার্ট দিয়ে বেরিয়ে আমি কি চেক করছি? ফলস পার্টে গিয়ে, ফলস পার্ট মানে হচ্ছে 20-র বেশি। 20-র বেশি ক্যালকুলেশনটা কি বলেছে? ফর ইচ 10 গ্রাম, একটা 10 গ্রাম নয়, সুতরাং 20 প্লাস 10, 30-র কোনো গল্প নেই এখানে। 30, 40, 50, 60, 100, 200, 250, 310, 375, যে কোনো কিছু ভ্যালু হতে পারে। তাহলে তার মধ্যে কতগুলো 10 আছে? ফর এক্সাম্পল যে কোনো একটা ওয়েট বলো, যে কোনো একটা ওয়েট বলো, যে কেউ। 30 গ্রাম। ছোট বলো, তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছু না। হ্যাঁ 40। 70. আচ্ছা 40, 40 বা 70, ওকে। 40 যদি দুটোই বলি, যদি 40 গ্রাম হয় তাহলে ক্যালকুলেশনটা কি হবে? 40 গ্রামের প্রথম 20 দিতে হবে কত? 25 টাকা, আর বাকি কল কত? 20 টাকা। তাহলে এই প্রথমটার জন্য আমাকে 25 টাকা দিতেই হবে, আর বাকি রেস্ট কল কত? 20। এই 20 গ্রামের জন্য বলেছে পার 10 গ্রাম 5 টাকা করে। তাহলে 20-র মধ্যে কটা 10 গ্রাম আছে? দুটো, তাই না? এই 2 into 5, তাহলে ক্যালকুলেশনটা কত হলো? 25 প্লাস 2 into 5, তাহলে 35 টাকা পে করতে হবে। তাহলে 70-র জন্য কত পে করতে হবে তোমরা বলো? 5 into 7. হ্যাঁ 25 প্লাস কত হবে? 5 into 7. না, এটা 70টা ভাঙবে কিসে? 20 আর 50-তে। হ্যাঁ হ্যাঁ 5 into 5 স্যার। তাহলে এই 25 plus 5 into 5. আর এটা হচ্ছে 5 এর জন্য 5 into 5 5। into 5 হবে। বোঝা গেল ক্যালকুলেশন? আচ্ছা এবার বলো তো, যদি এটা 72 গ্রাম হয় তাহলে কত হবে? স্যার 20 20 তাহলে প্রথমে 20, 52 স্যার 52। তারপরে হচ্ছে 52, পরে থাকছে 52। এই 52-র মধ্যে কটা 10 গ্রাম আছে? পাঁচটা। তারপরে আর কিছু আছে? আর কোনো পার্ট আছে? 0.2 আছে। একটা আছে। হ্যাঁ, তার মানে আরো 2 গ্রাম আছে। তাহলে এই যে এই 5টা 10-এর জন্য আমাকে কত? 5 into 5। আর 2টার জন্য 2 Plus 5 2 2 হবে। জন্য আবার কত? আবার 5। হ্যাঁ
একই না? এটা 2 হোক, 3 হোক, 4 হোক, 7 হোক, 9 হোক, যে কোনো ভ্যালুর জন্য আমাকে কত টাকা দিতে হবে? 5 টাকা। Yes, sir. তো তাহলে আমরা যেটা পেলাম, প্রথমে 20 গ্রামের জন্য তো 25 টাকা দিতেই হবে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। তাহলে 20 গ্রাম বাদ দিয়ে বাকি যে ক্যালকুলেশনটা সেটা বের করে নিলাম 52। এর মধ্যে এবার আমরা দেখবো কটা 10 গ্রাম আছে। নেক্সট, তারপরে দেখবো কোনো পার্ট আছে কিনা। যদি পার্ট থাকে তাহলে আমাকে আরো 5 টাকা দিতে হবে, না হলে পারে এই 20 প্লাস 5 ইন্টু 5 বা যতগুলো পার্ট ইন্টু 5, সেটা আমার ক্যালকুলেশন। তাহলে আশা করি বোঝা গেছে ক্যালকুলেশনটা। Yes, sir. ওকে Yes, sir. ওকে ফাইন। Yes, sir. তাহলে পরে আমরা এবার একটু অরিজিনাল ইয়েতে চলে যাই, ফ্লো চার্টটাতে। দেখো, তাহলে আমরা কি করছি, ফার্স্ট ওয়েটটা ইনপুট নিচ্ছি। ইফ ওয়েট লেস দ্যান ইকুয়ালস টু 20 দেন চার্জ ইকুয়ালস টু 25 দিয়ে এসআই দিয়ে এসে প্রিন্ট করে দিলাম চার্ট। এই পার্টটা নিয়ে কিছু বলার নেই। যে পার্টটা নিয়ে আমাদের বলার, আমি এই দিকটাকে বড় করছি। তাহলে যদি ওয়েটটা লেস দ্যান ইকুয়ালস টু 20 না হয়, 20 বেশি হয়, তাহলে কি করছি, ফার্স্টে আমাকে 20 গ্রাম বাদ দিয়ে ক্যালকুলেট করতে হবে। তাই জন্য আমরা ওয়েট মাইনাস 20 নেট ক্যালকুলেট করে নিলাম। ঠিক আছে, এবার এই যে নেট ক্যালকুলেট করলাম, তাহলে এই যে 72 থেকে 20 বাদ দিয়ে দিলাম 52। ওকে, এই 52 এর মধ্যে এবার আমাকে দেখতে হবে কটা, হাউ মেনি টাইমস 10 ইজ দেয়ার, কতগুলো 10 আছে। তাহলে সেটার জন্য আমরা লিখছি টাইমস ইকুয়ালস টু নেট বাই 10। নেট বাই 10 যদি করি, তাহলে আমাকে এখানে 52 কে 10 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত আসবে বলো? 5.2, তাই না? কিন্তু 5.2 নিলে তো আমার হবে না, আমাকে কি নিতে হবে? 5। তাহলে দ্যাট ইন্টিজার পার্ট অফ দ্যাট ভ্যালু। সেই জন্য আমরা এখানে কি লিখেছি, ইন্ট ব্র্যাকেটে, মানে ইন্ট অফ n বাই 10, নেট বাই 10। তাহলে 5.2 রেজাল্টটা রিটার্ন করলে তার ইন্টিজার পার্ট দ্যাট ইজ 5টা আমার টাইমস এর মধ্যে স্টোর হবে। বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। ওকে ওকে বলছি। আমি আমার টোটাল ওয়েট 72, তাহলে 72 থেকে আমি যদি 20 বাদ দিলাম প্রথমে, তাহলে নেটের ভ্যালু কত হলো? 52। ক্লিয়ার? এই 52 কে এর মধ্যে কটা 10 আছে, তার জন্য আমাকে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ স্যার। তাহলে এবার নেট কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, মানে 52 কে 10 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? 5, sir. 5 না 5.2? 5.2. 5.2। তাহলে যেহেতু 5.2 পাবো, তাহলে আমার অ্যাকচুয়ালি পাওয়া উচিত কত? 5। 5, sir. ক্যালকুলেশন লাগবে কত? 5। তার মানে এই যে ফ্র্যাকশনটা এসছে সেটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে ইন্টিজার পার্টটুকু। ওকে, তাই জন্য আমরা লিখেছি ইন্ট বা ইন্টিজারও লিখতে পারো, ইন্টের জায়গায় ইন্টিজারও লিখতে পারো, ইন্টিজার ব্র্যাকেটে নেট বাই 10। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটার মধ্যে যদি কোনো ফ্র্যাকশন থাকে, তাহলে ফ্র্যাকশনটুকু বাদ দেবে, ও ইন্টিজারটুকু স্টোর করবে। 5.2 হলেও 5 স্টোর করবে, 5.9 হলেও 5 স্টোর করবে, 5.0 হলেও 5 স্টোর করবে। বোঝা গেল? তাহলে এটা থেকে আমরা কি পেলাম? কতগুলো 10 এর মধ্যে আছে, হাউ মেনি টাইমস 10 ইজ দেয়ার, পেয়ে গেলাম। নেক্সট, এবার আমরা দেখছি যে পার্ট আছে কিনা। পার্টটা কোথা থেকে বুঝবো? পার্টটা বুঝবো আমরা যদি এটাকে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা চেক করি। 52 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? 2। তার মানে এখানে একটা পার্ট আছে। যদি এটা শুধু 50 হতো, 50% 10 করলে কত হতো? 0। তার মানে কোনো পার্ট নেই, তাই তো? তাহলে আমাকে যদি এই পার্টে যদি কোনো পার্ট থাকে, ক্যালকুলেশনের মধ্যে যদি কোনো পার্ট থাকে, এক্সট্রা পার্ট, মানে 10 করে দেওয়ার পরও যদি কোনো এক্সট্রা পোর্শন থাকে, ভগ্নাংশ থাকে, তাহলে সেই পরিমাণ, তার জন্য আমাকে আরো 5 টাকা দিতে হবে। তার মানে বেসিক্যালি কি, টাইমসটা আরো 1 বেড়ে গেল। তাহলে আমরা তাহলে এবার চেক করছি, ইফ রিমাইন্ডার নট ইকুয়ালস টু 0, রিমাইন্ডারটা যদি 0 না হয়, তাহলে তার মানে কি পার্ট আছে। যদি পার্ট থাকে, তাহলে আরো 5 যোগ করা, সেখানে আমরা কি করছি? টাইমসটাকে 1 বাড়িয়ে দিচ্ছি। আগের বার কত ছিল?
মানে 52 রেসপেক্টে টাইমস এর মধ্যে ভ্যালু ছিল কত 5, তাহলে 5 ইন্টু 10 50 প্লাস 5 বলাও যা, 10টাকে আমি 11 করে 5 গুণ করলে 55 আসবে, একই ব্যাপার কি তাই তো? তোমার যদি এই ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হয় তুমি নো প্রবলেম এরকম লিখতে পারো, ইজ রেম equals to 0 then charge equals to 25 into times 5 times into 5, আর যদি not equals to else but not equals to 0 হয় তাহলে 5 25 plus times into 5 plus 5. What is একটা the extra need of মাত্রা exclamation mark here? exclamatory sign equals to indicates it is not equals to. Okay. Okay, sir. In case of C programming, exclamatory sign indicates not, it's a logical operator not, and if we applied exclamatory sign equals to, then it will be not equals to. We cannot write not equals to in this fashion. This is not possible. You have to, for not equals to, Okay, either sir. you have to use not equals to, that is exclamatory sign equals to, or also you can use it less than greater than for not equals to. But as in case of C programming, as we will use the exclamatory sign equals to as a not equals to, it will be better for you that you start to write not equals to as this. Okay. Okay, sir. Next, so if remainder not equals to 0, if remainder not equals to 0, that means you have some extra part. For that we increase the times plus 1 and we calculate, finally we calculate charge equals to 25 plus times into 5. And what we say, if you want to follow the algorithm why times equals to time plus 1, you may separate it as in true part you will calculate charge equals to 25 plus times into 5 plus 5, and in false part you just calculate charge equals to 25 plus times into 5, no problem. Okay, বলো বোঝা গেল কিনা Yes, sir. ক্যালকুলেশন? Yes, sir. Oh. Yes, sir. বলো। ওকে, বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট, এই ক্যালকুলেশনটাই, এই যে ইন্ট করে যে কাজটা আমরা করেছি সেটা আমরা আরেকভাবেও ক্যালকুলেট করতে পারি। জাস্ট এখানে দেখো ব্যাপারটা একই, কিছু না। আমরা এখানে নেট ইকুয়ালস টু WT - 20 যেটা আগে করেছি সেটা করেছি, তারপরে রিমাইন্ডারটা ক্যালকুলেট করেছি নেট পার্সেন্টেজ। এই রিমাইন্ডার পোর্শনটা আমরা নেট থেকে বাদ দিয়ে দিয়েছি, মানে এই 52 এর মধ্যে রিমাইন্ডার কত 2, যদি 57 হতো রিমাইন্ডার কত হতো 7, এই রিমাইন্ডার পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি। এইবার যদি ভাগ করি, এইবার যদি নেট ইকুয়ালস নেট মাইনাস রিমাইন্ডার করে এবার 10 দিয়ে ভাগ করি, তাহলে অবভিয়াসলি আমরা একটা ইন্টিজার ভ্যালুই পাবো। তাহলে টাইমস এর মধ্যে সেক্ষেত্রে 52 থেকে 2 বাদ দিয়ে 50 হলো, 50/10 5 হলো। এবার আমরা নরমাল যে বাকিটা একই রকম রিমাইন্ডার ক্যালকুলেট করা আছে এই অনুযায়ী টাইমসটা একটা বাড়িয়ে বাকিটা করলাম। সুতরাং তোমরা এই লজিকটাও ফলো করতে পারো, অথবা আগেরটা যেটা করেছি এই লজিকটাও ফলো করতে পারো, অফ ইওর ওন চয়েস, নো প্রবলেম। বলো বোঝা গেল কিনা? Yes, sir. ও, তাহলে আমরা কন্ডিশনাল ফ্লোচার্ট মোটামুটি বুঝতে পেরেছি, কি তাই তো? Yes, sir. ওকে, আরেকটু Yes, ভালো sir, করে but we practice need করো। to practice more. হ্যাঁ, obviously you need to practice more. Okay. স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এখানে টাইমস প্লাস 1 2 যা ইচ্ছাই করি ভ্যালুটা একই হবে তো, মানে চার্জ? না না না, টাইম প্লাস 1 2 যা ইচ্ছা করলে হবে কেন? এক্সট্রা 5 টাকা, 5 টাকা আর একবার দিতে হবে, তার জন্য একবারই টাইমস বাড়বে। ধরো তোমার ক্যালকুলেশনটা 72, যদি ওয়েটটা 72 হয়, প্রথমে 20 গ্রাম বাদ দিলাম, তার জন্য 25 টাকা আমি পে করে দিচ্ছি, বাকি থাকলো কত 52। 52 এর মধ্যে 10 কটা আছে? 5টা। হ্যাঁ। তাহলে 10 আছে 5টা, তাহলে 5টার জন্য তোমায় কত টাকা দিতে হবে? 5 × 5 25। হ্যাঁ। আর 2 গ্রামের জন্য কত দিতে হবে? আবার 5 টাকা। হ্যাঁ। তাহলে 10 + 5 কত হলো? এই সরি, 5 × 5 25 ছিল, 25 + 5 তাহলে কত টাকা দিতে হলো? 30। হ্যাঁ। আর আগে 25 টাকা, তাহলে টোটাল কত দিতে হলো? 30 আর 25 55।
এটা তোমাকে দিতে হলো। এই ক্যালকুলেশনটা আমরা এভাবে করলাম, 52 নেট বিয়োগ করার পর 52, তাহলে 52 এর মধ্যে 5 আছে আর রিমাইন্ডার 2 আছে। যেহেতু রিমাইন্ডার 2 আছে গ্রেটার দ্যান 0 নট ইকুয়ালস টু 0, তাহলে তার জন্য আমরা পার্টটা আরো এক বাড়িয়ে দিলাম, 10টাকে কত করে দিলাম 11। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, এবার 11 ইন্টু 5 55। সরি, আগেরটা ক্যালকুলেশনটা আমি ভুল বলেছি। 50 আগেরটা হচ্ছে 5টা ছিল 5, না সরি 11 ইন্টু আগের যে ক্যালকুলেশনটা ছিল 55, 52 এর মধ্যে 10 টাইমস 10 আছে কত 5টা। ঠিক আছে, তাহলে 5 আর এটা হচ্ছে 5 ইন্টু 5 25, আর তারপরে আরেকটা পার্টের জন্য 5 30। এই জিনিসটাই আমরা এখানে কি করছি, 52 কে 50 এখানে 11 করে দিচ্ছি, 10 না করে 11 করে দিচ্ছি। না না 10 না, 10 হবে না 5 হবে, এটাই ভুল বলেছি। 10 হবে কেন, সরি 6 করে দিচ্ছি। 52 কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, আর একটা পার্ট তার জন্য 5 + 1 6, এই 6টাকে 5 দিয়ে করছি 30। ঠিক আছে, ওটা 10 বলেছিলাম সেটাই বললাম, ভুল হয়েছে। হ্যাঁ ক্লিয়ার, তুমি যেটা কিছু করতে পারো। হ্যালো, Yes, sir. আর কারো কোনো বক্তব্য আছে এই প্রবলেমটা নিয়ে? নো স্যার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এইটাকে অফ করছি। তাহলে আমরা কন্ডিশনাল ফ্লোচার্ট আমরা দেখলাম, কন্ডিশন তো এর পরেও থাকবে, সবসময় আমাকে কন্ডিশন ইউজ করতে হবে, আমরা আরো দেখবো, কিন্তু আমাদের একটু এগোতে হবে, সেই জন্য আমরা একটু এগিয়ে যাই। নেক্সট এবার আমরা যেটা নেক্সট যে কন্ট্রোল স্টেটমেন্টটা আমরা দেখবো, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেবো। স্টেটমেন্ট বিভিন্ন রকমের, ফার্স্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, যেখানে একদম পরপর সিকোয়েন্স ওয়াইজ আমরা কতগুলো ভ্যালু নিয়ে আমরা কাজ করেছি, দ্যাট ইজ সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট। নেক্সট কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে আমরা বেসড অন সাম কন্ডিশন আমরা ব্রাঞ্চ হয়ে যাচ্ছি, আইদার এই সেট এক্সিকিউট হবে অথবা এই সেট এক্সিকিউট হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আইটারেটিভ স্টেটমেন্ট অর লুপ, মানে যেখানে আমার একই কাজ বারবার করার দরকার হবে। হ্যাঁ সেই স্যার, ধরনের লুপ তো কাজগুলোকে, সেই ধরনের কাজকে সেইটাকে বলা হচ্ছে আইটারেশন অর লুপ। আচ্ছা, আমরা অলরেডি আমরা যখন একটা প্রবলেম আমরা ডিসকাস করেছিলাম, মনে আছে একদিন আমরা একটা বলেছিলাম যে ম্যাক্সিমাম বার করছিলাম, তাই না? ম্যাক্সিমাম বার করার সময় আমরা কি করেছিলাম, ম্যাক্সিমাম বার করার সময় কি করেছিলাম আমরা, বলো। আচ্ছা, একটা ফোন এসছে, আমি একটু অ্যাটেন্ড করে নিই, এক মিনিট। Yes, sir. স্যার ফ্লোচার্টের সময় স্যার ম্যাক্রো আর মাইক্রো বলেছিলেন, ওগুলো একটু বলবেন স্যার আরেকবার? আমরা বলেছিলাম দুটো জিনিস, একটা হচ্ছে ম্যাক্রো ফ্লোচার্ট আর একটা হচ্ছে মাইক্রো ফ্লোচার্ট। ম্যাক্রো ফ্লোচার্ট আর মাইক্রো ফ্লোচার্টের ডিফারেন্স কি, যেখানে আমরা একদম ইচ অ্যান্ড এভরি ডিটেলস শো করব সেটাকে বলা হচ্ছে মাইক্রো ফ্লোচার্ট, আর যখন আমরা একটা ওভারঅল অ্যালগরিদম শো করব তখন সেটাকে বলা হয় ম্যাক্রো ফ্লোচার্ট। মানে মানে এখানে তো আমরা একদম ছোট ছোট জিনিসগুলো করছি, সুতরাং আমরা অবভিয়াসলি মাইক্রো ফ্লোচার্টই করছি। যখন আমরা একটা বড় প্রবলেম করব, সেই বড় প্রবলেমের মধ্যে ধরো একটা জায়গায় আছে স্কয়ার রুট ক্যালকুলেশন, এবার স্কয়ার রুটটা কিভাবে সেই স্কয়ার রুটটা ক্যালকুলেট করে আমাকে কাজটা করতে হবে। সে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, তার রুটটা আমরা বার করব, তাহলে রুটটা বার করতে গেলে সেখানে আমার স্কয়ার রুট লাগবে। এইবার সেই স্কয়ার রুটটা কিভাবে ক্যালকুলেট করব সেটাও যদি আমি শো করি, দ্যাট ইজ মাইক্রো লেভেল, দেন ইট উইল বি কল্ড মাইক্রো ফ্লোচার্ট। আর যদি আমি বলি যে না, দ্য স্কয়ার রুট অফ দিস ভ্যালু, তাহলে সেটা হয়ে গেল কি ম্যাক্রো ফ্লোচার্ট। মানে আমি স্কয়ার রুটটা কিভাবে বার করবো সেটা বললাম না। ওকে, এটা হচ্ছে ম্যাক্রো ফ্লোচার্ট আর মাইক্রো ফ্লোচার্টের ডিফারেন্স। তোমরা যা ফ্লোচার্ট করবে সবই মাইক্রো ফ্লোচার্ট, কারণ তোমরা ইচ এন্ড এভরি কারণ আমরা যে প্রবলেমগুলো এখানে ডিসকাস করছি সেগুলো খুবই ছোট ছোট প্রবলেম, এগুলোর আর ম্যাক্রো হবে না। ওকে ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা ডিসকাস করছিলাম যে একটা আমরা দেখেছিলাম যে 5টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করার যে প্রবলেমটা আমরা করেছিলাম, সেই 5টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করার সময় আমরা কি দেখেছিলাম, যে লজিকটা আমরা দেখেছিলাম, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু ফার্স্ট নাম্বারটা স্টোর করছি, নেক্সট
প্রতিটা নাম্বার একটা করে নাম্বার আমরা শুনছি এবং সেটাকে কি করছি, কম্পেয়ার করছি, যদি বড় হয় ম্যাক্স এর মধ্যে স্টোর করছি। ইফ বি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স কনস্ট্যান্ট। ইফ সি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স কনস্ট্যান্ট। ইফ ডি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স কনস্ট্যান্ট। তাহলে কি অলমোস্ট সিমিলার স্টেটমেন্ট, আমি অলমোস্ট সিমিলার স্টেটমেন্ট আমরা ইউজ করেছি, কিন্তু পরপর ইউজ করেছি। এবার এটা 5টার জন্য তোমাকে 4টে কন্ডিশন ইউজ করতে হবে। এবার যদি তোমাদের 150 স্টুডেন্টস এর জন্য, তাহলে আমাকে কটা কন্ডিশন ইউজ করতে হবে? 149টা। তাহলে এবার ভাবো 4টের জন্য তুমি লিখেছো, সহজ হয়েছে, কোনো ব্যাপার নাই। এবার যদি 149 এর জন্য হয়, তাহলে তুমি বোর হয়ে যাবে, অতগুলো লিখতে হবে এবং বিশাল লেন্দিও হয়ে যাবে। তাহলে যেখানে আমরা স্কোপ পাবো যে অলমোস্ট সিমিলার টাস্ক যেখানে আছে, সেটাকে আমরা সিমিলার টাস্ককে যদি কনভার্ট করতে পারি, তাহলে পারে আমরা একটা স্পেশাল স্ট্রাকচারের, প্রোগ্রামিং স্ট্রাকচারের হেল্প নিতে পারবো, যেখানে আমরা অনেক ছোট করে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারবো। সেইটাই হচ্ছে আইটারেটিভ অর লুপ স্টেটমেন্ট। জিনিসটা আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। সে আমরা একটা যোগ করতে চাইছি, 1 + 2 + 3 + 4 + 5 + 6। এই যোগটা তোমাকে তুমি ম্যানুয়ালি কিভাবে করবে আমায় বলো, এনিওয়ান? ম্যানুয়ালি জাস্ট যোগটা Add করবে। all the numbers. অ্যাড অল দ্য নাম্বার, তুমি এটা দেখেই বলে দিতে পারবে রেজাল্ট। Sir, a plus n minus 1 into t. ফর্মুলা ছাড়ো, স্যার ফর্মুলা ফার্স্টে 1 + 2, দেন তারপরে তার সঙ্গে 3, তারপরে 4, তারপরে 5। Yes, sir. তুমি কি করবে, ফার্স্ট 1 + 2 কত হলো 3, এটা মেমোরিতে রাখলে। দেন ঠিক আগের বার যেরকম ম্যাক্সটাকে মাথায় রেখেছিলাম, এখনো তুমি সেটাই রাখবে। ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো, আমি যদি এটাকে এই যোগটা করো, তুমি রেজাল্টটা বলতে পারবে। একটা ইন্টারমিডিয়েট পজিশনে যোগগুলো কত এসছে, এগুলো কিন্তু তুমি মনে রাখছো না। দ্যাট মিনস দ্যাট ভ্যালু আর ওভাররাইট। ওকে, তাহলে তুমি কি করছো, 1 + 2 3, এটা মেমোরিতে রাখলে। নেক্সট পরের ভ্যালুটা কত দেখছো, 3, তাহলে মেমোরিতে কত আছে 3, 3 + 3 6, আবার মেমোরিতে রাখলে 6। দেন 6 + 4 10, আবার ওই 6 এর জায়গায় ওভাররাইট করে রাখলে 10। দেন 10 + 5 আবার 15, 15 + 6 21। ও তাহলে ফাইনাল কাজ শেষ হয়ে গেল। আমি মনে রেখেছি কত, 21টা বলে দিলাম। এইটাই তোমরা করবে, তাই না? তাহলে এই যে একদম প্রথমে আমার মেমোরিতে যে জায়গাটা, সেটাই কম্পিউটারের রেসপেক্টে একটা ভেরিয়েবল। একদম প্রথমে কিছু নেই মানে কি, একটা ভেরিয়েবল s = 0 সামেশনের রেসপেক্টে। নেক্সট, তাহলে এরপরে আমরা কি করলাম, এর সঙ্গে 1 যোগ করলাম। তাহলে আমরা এটাকে যদি ফর্মুলেট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি, এটা মানে এই যে মনে রেখে ওর মধ্যে যোগ করলাম, দ্যাট ইজ s = s + 1। নেক্সট, এই যে রেজাল্টটা হলো, s এর মধ্যে এখন কত আসলো, 1, এর মধ্যে আমি 2 অ্যাড করব, s = s + 2। নেক্সট, এর মধ্যে অ্যাড করব কত, 3, কত রয়েছে s এর মধ্যে, 3, 3 + 3 s এর মধ্যে কত স্টোর হলো, 6। নেক্সট, 6 + 4 কত স্টোর হলো, 10, 10 + 5 s এর মধ্যে কত স্টোর হলো, 15, 15 + 6 s এর মধ্যে কত স্টোর হলো, 21। এবার আমি আমার সবকটা বলা হয়ে গেছে, এবার আমি বলে দিলাম যে রেজাল্ট হবে প্রিন্ট টেস্ট। তাহলে এই যে 1 + 2 + 3 + 4 + 5 + 6, এইটাকে যদি আমি ফ্লো চার্টে করতে চাই, তাহলে আমি এই কাজটাই করতে পারি। তাহলে আমি সবকটা ভ্যালু যোগ হয়ে গেল। এবার এই স্টেপটা লিখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট সেম, এই Simple. পোরশনটুকু অলমোস্ট সেম, শুধু একটা ডিফারেন্স আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। একদম পুরো এক্সাক্ট নাই, কিন্তু অলমোস্ট সেম। তাহলে এবার আমরা এটাকে ভাববো যে তাহলে এই ধরনের স্টেটমেন্টকে আমরা কিভাবে এক্স্যাক্টলি সেম স্টেটমেন্টে নিয়ে আসতে পারি। এক্স্যাক্টলি সেম স্টেটমেন্টে নিয়ে আসতে গেলে দেখো আমরা এরকম করে এই যে 1 2 3 4 5 6 স্টোর হয়েছে, এটাকেও একটা ভেরিয়েবলে স্টোর করলাম। তাহলে আমরা জিনিসটা নিলাম এরকম, s = 0 যেমন ছিল, এক্সট্রা একটা ভেরিয়েবল নিলাম a, যার ফার্স্ট ভ্যালুটা এখানে কত আছে, 1, সেটা a = 1। এবার s = s + 1 এর পরিবর্তে আমি যদি লিখি s = s + a, a = a + 1, তাহলে দেখো এটা এই s = s + a, এই স্টেটমেন্টটা ইকুইভ্যালেন্ট টু এই স্টেটমেন্টটা হলো একই না, এবং Yes, sir. as well as এটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল। তাহলে এবার যে আমি লিখলাম s = s + a, এই সেকেন্ড s = s + a এটা ইকুইভ্যালেন্ট টু s + 2। এর পরের বার s = s + a, এটা ইকুইভ্যালেন্ট টু s + 3। এর পরেরটা s = s + a মানে s + 4। নেক্সট s = s + a মানে s + 5। নেক্সট s = s + a মানে s = s + 6। তাহলে সবকটা কাজই হয়ে গেল। এবার তাহলে প্রিন্ট করে দিলাম, হয়ে গেল। তাহলে নিশ্চয়ই sir. আমরা বলতে পারি
যে এই সেটটা আর এই সেটটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। স্যার ইকুয়ালস টু a প্লাস 1 টা আরেকবার বলবেন। a ইকুয়ালস আমরা যে যখন একটা a ভেরিয়েবল নিয়েছি a ভেরিয়েবলের মধ্যে প্রথমে 1 করেছি, এর পরের ভ্যালুটা কত চাই 2, তারপরের ভ্যালুটা কত চাই 3, তাহলে কত বেশি 1 বেশি, তাহলে a ইকুয়ালস টু a প্লাস 1 করছি মানে প্রথমে ইনিশিয়ালি একদম প্রথমে ইনিশিয়ালি কত a ইকুয়ালস টু 1 আছে, এরপরে যে এখানে a প্লাস 1 করলাম এর ভ্যালু কত হয়ে গেল 2, তাহলে যখন এই সেকেন্ড লাইনে s ইকুয়ালস টু s প্লাস a হচ্ছে তখন s এর মধ্যে কত যোগ হচ্ছে s প্লাস 2, যেটা আমার দরকার। একইভাবে তারপরের লাইনে a ইকুয়ালস টু a প্লাস 1 মানে ঠিক আছে স্যার, বুঝতে পারি। বোঝা গেছে, ওকে ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমরা করলাম। হ্যাঁ বলো। না স্যার আর কিছু বলি না। ওকে, তাহলে এবার আমরা যেটা Hello, দেখতে sir. পাচ্ছি, হ্যাঁ বলো। স্যার, আমাদের তো স্যার আগেরটা বেশি ইজি হচ্ছে, তাহলে স্যার এইটা আবার করলাম মানে স্যার ওই লুপ করার জন্য নাকি? না দেখি আগে আগে কোনটা ইজি হয় আমরা আগে পুরোটা শিখি, তারপরে বলি। শুধু শুধু সিনেমার ট্রেলার দেখেই কি সবসময় বোঝা যাবে যে সিনেমাটা ভালো না খারাপ? আগে একটু দেখি তারপরে ডিসিশন নেব। ওকে, স্যার। তাহলে এখন যেটা আমার দাঁড়ালো, তাহলে s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1, এখানে s ইকুয়ালস টু s প্লাস 1, তাহলে এই সেটটা একদম এক্স্যাক্টলি কমন। তাহলে এটা যেহেতু কমন হয়ে গেছে, তাহলে এবার দেখো তো আমি এটাকে যদি ফ্লো চার্টে কনভার্ট করি তাহলে আমরা এরকম লিখতে পারি না, ফার্স্ট একটা ইনিশিয়ালাইজেশন আছে s ইকুয়ালস টু 0 a ইকুয়ালস টু 1 লিখলাম, এরপরে নেক্সট কি টাস্ক আছে s ইকুয়ালস টু, এই যে এই টাস্কটা আছে s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1, এবার আমি সেটাকে এবার লিখলাম s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1, এরপরে এই টাস্কটাই আবার রিপিটেশন আছে, তাহলে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম, তার মানে কি s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1, এই কাজটা বারবার হতে থাকলো। তাহলে এই পুরো জিনিসটা আমরা দেখো এতটুকু ছোটর মধ্যে ইমপ্লিমেন্ট করে দিলাম। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমার এই যে s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1 ছবার লেখার পরিবর্তে একবার লিখলাম, এটাকে ব্যাক করিয়ে দিলাম, আমার কিন্তু ছোট হয়ে গেল 6 এর রেসপেক্টে 6, 150 এর রেসপেক্টে 150। যদি এটা 150 খানা লিখতে হতো, a 1 প্লাস 6 করে 6 না করে যদি আপ টু প্লাস 150 থাকতো, তাহলে আমাকে 150 টাইমস s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1 লিখতে হতো, তার পরিবর্তে আমরা একবার লিখলেই হয়ে গেল। নেক্সট, এবার একটা বক্তব্য আছে, স্যার আপনি বুঝছেন কি করে এটা 6 টাইমস যাবে না 150 টাইমস যাবে? আমরা যা ছবিতে যেটুকু দেখতে পাচ্ছি দ্যাট মিন্স তাহলে এটা কি হচ্ছে, এটা ইনফাইনাইট টাইমস চলবে, যতবার ইচ্ছা চলতে পারে, এটাকে ঘুরেই চলবে, থামার কোনো জায়গা আছে? নেই। না স্যার। তাহলে বাট for finite result, for getting a result, this iteration should be a finite value, finite times it should be iterated. তাহলে আমাকে কি করতে হবে এটা করার জন্য? আমি এখানে কি করলাম, এই যে s equals to s plus a equals to a plus 1 এর আগে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম, হয়ে যাবে। এই যে একই কাজ বারবার হচ্ছে, এই যে ঘুরছে, এর মধ্যে আমরা একটা কি করে দিলাম, একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম, যাতে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে এটা আইটারেট হতে থাকবে, এর মধ্যে এরকম ভাবে ঘুরতেই থাকবে বারবার। এখানে আসবে কন্ডিশনটা ট্রু, ভেতরে ঢুকলো, এই যে পোর্শনটা আছে এটাকে আমরা বলবো বডি অফ দ্য লুপ, এটা এক্সিকিউট করলো, এটা এক্সিকিউট করার পর আবার উপরে বেরিয়ে গেল, গিয়ে কন্ডিশন চেক করলো, আবার ট্রু হলো, এরকম ঘুরতেই থাকলো। নেক্সট যখন কন্ডিশনটা ফলস হবে তখন বেরিয়ে গেল। এই যে জিনিসটা, এই যে রিপিটেশন, একই টাস্ক s ইকুয়ালস টু s প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1, এই যে কাজটা আমরা বারবার করছি, এইটাকে কি বলা হচ্ছে, আইটারেশন অর লুপ। এবারে যে কাজটা করছিলাম এগুলো যোগ করেছি, তাহলে যোগ করার পর রেজাল্টটা প্রিন্ট করতে হবে, আমরা এরপরে এখানে প্রিন্ট করে দিলাম রেজাল্ট, তাহলে আমার ফ্লোচার্টটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ অবভিয়াসলি বেসিক টাস্ক এটাই, কিন্তু ফ্লোচার্টটাকে একটা স্টার্ট আর স্টপের মাঝখানে রাখতে হয়, তাহলে আমরা প্রথমে একটা স্টার্ট আর লাস্ট একটা স্টপ অ্যাড করে দিলাম, একটা কমপ্লিট ফ্লোচার্ট হয়ে গেল। বোঝা গেল? স্যার Yes, একটা sir. কোশ্চেন আছে। হ্যাঁ বলো। অপশন তো থাকবে। স্যার বলো। হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে না তোমার কথা। যাই হোক, ঠিক আছে, বাকিদের কারো প্রিন্টটা একবার বলবেন, ওটা বুঝতে পারছি না স্যার, প্রিন্টটা কিভাবে হচ্ছে? আরেকবার বলো। হ্যাঁ, স্যার প্রিন্টটা কিভাবে হচ্ছে ওটা বুঝতে পারছি না, আরেকবার বলবেন? এই যে আমরা কত করছি, 1 থেকে 6 যে যোগটা করছি, এই যে প্রত্যেকবার প্রথমে a equals to 1 আছে, s equals to 0, প্রথমে কন্ডিশনটা ফলস হলো, এই ট্রু হলো, a less than equals to 6, কন্ডিশন ট্রু, এর ভ্যালু কত 1, কন্ডিশন লেস দ্যান ইকুয়ালস টু 6, ট্রু, ভেতরে ঢুকলো, s ইকুয়ালস টু s প্লাস x, তাহলে s এর মধ্যে কত স্টোর হলো 1। নেক্সট এটা ইনক্রিমেন্টেড হয়ে 2 হলো, এটা যদি 2 হলো, আবার কন্ডিশনটা উপরে, আবার কন্ট্রোলটা উপরে চলে গেল, উপরে গিয়ে আবার কন্ডিশন চেক করছে, কন্ডিশন লেস দ্যান ইকুয়ালস টু 6, ট্রু, হ্যাঁ 2 লেস দ্যান 6, ট্রু, আবার ট্রু ভেতরে ঢুকলো, s এর ভ্যালু কত আছে 1, 1 প্লাস 2 কত হলো 3। নেক্সট এটা ইনক্রিমেন্টেড হয়ে কত হলো 3, আবার গেল কন্ডিশন ট্রু ভেতরে ঢুকলো, 3 প্লাস 3, s এর মধ্যে ভ্যালু কত হলো 6, এটা ইনক্রিমেন্টেড হয়ে কত হলো 4, আবার গেল, আবার কন্ডিশন ট্রু, দেন 6 প্লাস 4 কত হলো 10। নেক্সট এর ভ্যালুটা বেড়ে কত হলো 5, তাহলে উপরে গেল কন্ডিশন ট্রু, 10 প্লাস 5 15, এ ইনক্রিমেন্টেড হয়ে কত হলো 6, এ লেস দ্যান ইকুয়ালস টু 6, এখন লেস দ্যান নেই কিন্তু ইকুয়াল টু, দেন অলসো ট্রু, ভেতরে ঢুকলো, 15 প্লাস 6 কত হলো 21, তাহলে এস এর ভ্যালুটা হলো 21, এ ইকুয়ালস টু এ প্লাস 1 7। এইবার যেই গেল কন্ডিশনটা ফলস হয়ে গেল, বেরিয়ে গেল, এবার কাজ হয়ে গেছে, তুমি মনে মনে যোগ করা হয়ে গেছে, এবারে নেক্সট কাজ কি তোমাকে বলতে হবে এটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছো, যোগফলটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছো, এই ফ্লোচার্টে যোগফলটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে, স্যার এস এস এস, তাহলে এবার আমি প্রিন্ট টেস্ট, সেই জন্য এবার বেরিয়ে গিয়ে প্রিন্ট টেস্ট করলাম। স্যার প্রিন্টটা তো আমি নিচের প্রসেস বক্স থেকেও দিতে পারি। প্রিন্টটা কি একটা প্রসেস না ইনপুট আউটপুট? প্রিন্টটা প্রসেস না ইনপুট আউটপুট? প্রিন্টটা কি ক্যালকুলেশন? না স্যার, না তো। No, sir. ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট, তাহলে ইনপুট আউটপুট বক্সেই দিতে হবে। হ্যাঁ, এখন বক্তব্য হচ্ছে তুমি এটা বলতে পারো যে স্যার আমি প্রিন্টটা এখানে দেবো না এখানে দেবো। না স্যার, আমি বলছি ফ্লো লাইনটা কি প্রসেস বক্স থেকে প্রিন্টকে আসতে পারে না? প্রসেস বক্স থেকে প্রিন্টে হ্যাঁ। এখান থেকে এখানে যেতে পারে না, কারণ একটা প্রসেস বক্স ব্রাঞ্চিং হয় না, একটা লাইন যেহেতু আছে সেটা কিন্তু আর একটা লাইন বেরোতে পারে না। ডিসিশন নেবে যে, আর তুমি বেরোবেই বা কি করে? তুমি যদি একটা ঘরে ঢুকেছো, একটা ঘরে বেরোতে দুটো রাস্তা আছে, দুটো দরজা আছে, হ্যাঁ, তুমি কোন দরজায় যাবে? আনলেস যদি তোমার জানা না থাকে যে কোন একটা স্পেসিফিক কারণে কোথায় যেতে হবে, তার মানে তোমাকে আগে জানতে হবে যে আমি কোন দরজায় যাব, এ দরজা দিয়ে বেরোবো না বি দরজা দিয়ে বেরোবো, এই চেকিংটা করতে হবে, তাহলেই তুমি এটা করতে পারবে, তা না হলে করতে পারবে না। তার মানে তোমাকে ডিসিশন বক্স, তাহলে কোন দরজা দিয়ে বেরোতে হবে এই ডিসিশনটা আগে তোমাকে নিতে হবে, নিয়ে বেরোচ্ছ। এখানেও তাই, কন্ডিশনটা চেক করছি, যতক্ষণ ট্রু থাকছে ততক্ষণ একটা দরজা দিয়ে যাচ্ছি, যখন কন্ডিশনটা ফলস হবে তখন আরেকটা দরজা দিয়ে বেরোচ্ছি। আমার সবকটা রেজাল্টটা কখন বলবো? সবকটা যোগ হওয়ার পরে। আমি যদি তোমাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 বলি, এটা রেজাল্ট বলতে 6 10 15 21, এটা কি তুমি বলবে, নাকি শুধু বলবে স্যার এটা রেজাল্ট 21? কোনটা বলবে? স্যার শুধু 21টা স্যার। 21 বলে, তার মানে আগে ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য এন্টায়ার থিং, দেন ইউ টেল দ্য রেজাল্ট। That's why we are calculating the entire calculation within the loop. Then when we are calculating from the loop, we are telling the answer. বোঝা গেছে? ওকে স্যার, বোঝা গেছে। যদি এরকম হতো যে আমাকে একটা স্পেসিফিক সিরিজ আমি প্রিন্ট করতে হবে, বলতে হবে, তাহলে আমি এভরি টাইম উই আর জেনারেটিং দ্য নেক্সট ভ্যালু এন্ড প্রিন্ট দ্য ভ্যালু, দেন ইট উইল বি উইদিন দ্য লুপ। একটা থাম্ব রুল ধরে নিতে পারো, if there is multiple input then the print statement will be within the loop, if it is a single output then it will be outside the loop। এটা একটা থাম্ব রুল হিসেবে ধরে নিতে পারো।
Sir, it will be better to understand by giving an example. For example, suppose we are asking, tell me the odd numbers between 1 to 20. Just tell me the answer. Hello, Yes, sir. 10. you know the odd numbers Yes, sir. Which is not divisible by 2. by 2. That means, for example, Sir, 1, 1, 3, 5, 3, 7. 5, These are the odd numbers. Yes, sir. So if I asking you that, just tell me the odd numbers between 1 to 20. So what will be your answer? Sir, 10. 10. Yes, sir. 10 is a odd number. No, sir. I am telling the total number of odd numbers. I am not asking you the total numbers. I am asking that tell me the odd numbers. Which are the odd numbers? Tell me the odd numbers in between 1 and 20. 1 to 20. 1, 3, 5, 6. Not Oh, six, sorry. but 6, 7. 1, 3, 5, 9. 7, 9, 11, 13, 15, 17, 19. Yes, These sir. are, that means Yes. you Yes. Sir. every time you are what you are doing, every time you are generating the next number and telling me. Yeah. So Yes, each and sir. every time you are doing the same task. This displaying or telling the numbers is the same, and that is repetitive. That's why it will be within the loop. But what you Okay, are sir. doing the first, how many numbers, how many odd numbers in between 1 and 20? Then what you are checking, you are counting 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19. So in total it is 10. Now you are saying that answer is 10. Okay. Yes, sir. You are counting how many total, that's why it is total process is completed just after counting all the numbers. That's why this result will be outside the loop, and this is a single value. But if you want to display all the odd numbers, then every time you are generate the number and telling, generate the number and telling, generate that number and telling. That means repetitive. That means then this statement will be within the loop. Okay, sir. Okay, this is the difference when you will put the print Hello, statement sir. or inside loop. হ্যাঁ বলো স্যার বলছিলাম তখন যে কোশ্চেনটা হচ্ছিল মাঝখানে নেটওয়ার্ক ইস্যু হয়েছে বলে ডিসকানেক্ট হয়ে গেছিল। বলো স্যার বলছি এখানে যে a ইকুয়াল টু 1 নিয়েছেন, এটা তো লুপ ঘোরানোর জন্য নিয়েছেন। হ্যাঁ নিয়েছি না, নাম্বারটা 1 থেকে স্টার্ট হয়েছে তাই নিয়েছি। আমি 1 থেকে 6 যোগ করব, তাই 1 থেকে স্টার্ট করব, তাই a ইকুয়ালস টু 1 নিয়েছি। আচ্ছা স্যার, তাহলে এটা তো আমি যেখানটা আপনি আমাকে যদি 10 থেকে 20 বলতো, তাহলে আমি a ইকুয়ালস টু 10 নিতাম। আচ্ছা স্যার, আমি এটা তো এইভাবে না করে অন্যভাবে অন্য একটা প্রসেসও করতে পারি। করতেই পারো, নো প্রবলেম। আর বলছি স্যার, আর স্যার এটা যেটা নিয়েছেন a ইকুয়াল টু a প্লাস 1, এটা তো আমি এই জায়গাটাও রাখতে পারি। সরি, কি বলছিলে বলো একটু আরেকবার। স্যার বলছি এখানে যে a ইকুয়াল টু a প্লাস 1 যেটা নিয়েছেন, এটা তো আমি সাইডেও মানে একটা প্রসেস বক্স নিয়ে করতে পারি। হ্যাঁ, আলাদা প্রসেস বক্সে করতে পারো। একটা যেহেতু দুটোই প্রসেস, সেজন্য তোমরা সেম প্রসেস বক্সে ইউজ করতে পারো, মাল্টিপল বক্সে ইউজ করতে পারো। আমরা ইনপুট নেওয়ার সময় বলেছি মাল্টিপল ইনপুট যখন ছিল তখন তোমরা ডিফারেন্ট ইনপুট বক্সেও নিতে পারো, সেম ইনপুট বক্সেও নিতে পারো, এটাও তাই। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটুকুনি বোঝা গেছে তো। নেক্সট আবার আমরা একটু দেখি। তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে লুপ কখন ইউজ করতে হবে? ফর রিপিটেটিং এ সেট অফ অপারেশন এগেইন এন্ড এগেইন আমরা কি করব? লুপটা ইউজ করব। এবং এই যে লুপের ভেতরে আমরা যেটা দেখলাম, যেখানে একটা কন্ডিশন ইউজ করাটা খুব জরুরি, সেই কন্ডিশনটা আমরা কি করতে পারি? দু রকম ভাবে সেট করতে পারি, এবং তার উপর বেস করে দু ধরনের লুপ হয়। একটা হচ্ছে প্রি টেস্ট আইটারেশন আর এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে পোস্ট টেস্ট আইটারেশন আর এক্সিট কন্ট্রোল লুপ।
প্রি টেস্ট নামগুলো স্পেসিফিকলি বুঝতে পারবে। প্রি টেস্ট তার মানে টেস্টটা কখন হচ্ছে? প্রি মিন্স বিফোর, আগে। দ্যাট মিন্স you before entering the loop, if you test if you check the condition, if you test the condition, then it is called pre-test iteration. তার মানে বেসিক্যালি কি হলো, এই কন্ট্রোলটা লুপটা কতক্ষণ ঘুরবে কি ঘুরবে না, এটা কোথায় কন্ট্রোল হচ্ছে? এন্ট্রি পয়েন্টে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ। যেমন pre-test iteration or entry control loop, এটার ক্ষেত্রে কি হবে? ফার্স্ট কন্ডিশন উইল বি চেক, দেন বডি অফ দ্য লুপ উইল বি এক্সিকিউটেড। ওকে, and in case of post-test iteration or exit control loop, obviously the post-test means post means after, so test will be done after executing the body of the loop. Or exit control means that after executing the body of the loop, at the time of exit we are checking whether we will will repeat the process again or not. That's why it is called exit control loop. If it is checked at the entry point, then it is entry control. If it is checked at the exit point, then it is called exit control. If it is test before the iteration, then it is called pre-test iteration. If a test is done after iteration, then it is called post-test iteration. Clear? তাহলে pre-test iteration, post-test iteration বা entry control, exit control loop আমরা বুঝলাম। একটুখানি এক্সাম্পল দিয়ে দেখা যাক কি হচ্ছে। আমরা এক্সাম না সরি ডায়াগ্রামের রেসপেক্টে বলছি। ফার্স্ট তার মানে কন্ডিশন, then if the condition is true, then body of the loop will be executed, and it will be continued until the condition become false. How long the condition is true, this process will be going on. When the condition is false, the control will come out from this loop. This is called entry control loop. যখন লুপ বডি অফ দ্য লুপটা যে পোর্শনটা বারবার এক্সিকিউট করবে, দ্যাট ইজ বডি অফ দ্য লুপ। সেই বডি অফ দ্য লুপটা এক্সিকিউট করার আগে যদি আমি কন্ডিশনটা চেক করি, এন্ট্রি পয়েন্টে যদি আমি কন্ডিশনটা চেক করি, তখন এটাকে আমরা কি বলছি? এন্ট্রি কন্ট্রোল লুপ বা প্রি টেস্ট আইটারেশন। সেম থিং, যখন আমরা এরকম করব, ফার্স্ট বডি অফ দ্য লুপ এক্সিকিউট করে নিলাম, দেন কন্ডিশনটা চেক করছি যে whether it will be executed second time or not, তাহলে এটাকে কি বলা হবে? এক্সিট কন্ট্রোল লুপ। এই কন্ডিশনটা যদি ট্রু থাকে তাহলে এটা লুপ ব্যাক করবে এবং যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ এক্সিকিউট করবে, যখন ফলস হয়ে যাবে কন্ট্রোলটা বেরিয়ে আসবে। সুতরাং দু ধরনের লুপ আমাদের আছে, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তোমরা তোমাদের প্রোগ্রামে যে কোনোটা ইউজ করতে পারো, ফ্লোচার্টেও যেমন ইউজ করতে পারবে, প্রোগ্রামে ইউজ করতে পারবে। হ্যাঁ বলো। এই এন্ট্রিটা একবার দেখাবেন? শিওর। তাহলে একটু বলো তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা তো উপরে চেক হচ্ছে, একটা নিচে চেক হচ্ছে, এটা তো আছে, এটা তো কন্ডিশনটা একবার সে ফার্স্টে থাকবে, একবার সে শেষে থাকবে। হ্যাঁ, এটা তো আমরা সিম্পলি দেখতে পাচ্ছি। এছাড়া এর বাইরে স্যার এক্সিট কন্ট্রোল লুপটা একবার তো চলবেই। এক্স্যাক্টলি। এন্ট্রি কন্ট্রোল লুপ প্রথমেই কন্ডিশনটা ফলস হতে পারে। এন্ট্রি কন্ট্রোল লুপে প্রথমেই কন্ডিশনটা ফলস হলো, বেরিয়ে গেল, তাহলে বডি অফ দ্য লুপ মে নট এক্সিকিউট ফর এ সিঙ্গেল টাইম। বাট ইন কেস অফ এক্সিট কন্ট্রোল লুপ কি হচ্ছে? কন্ডিশন চেক হওয়ার আগেই কিন্তু বডি অফ দ্য লুপ কিন্তু এক্সিকিউট করে যাচ্ছে। কন্ডিশন চেক করার আগে, কন্ডিশন ট্রু আছে কি ফলস আছে ইম্যাটেরিয়াল, বডি অফ দ্য লুপ এক্সিকিউট করে যাবেই ফর এ সিঙ্গেল টাইম। মিনিমাম একবার এটা এক্সিকিউট করবেই। সেকেন্ড টাইম এক্সিকিউট করবে কি করবে না সেটা বেসড অন দা কন্ডিশন। প্রথমেই কন্ডিশন ট্রু আছে ফলস আছে যাই আছে, বডি অফ দ্য লুপ একবার এক্সিকিউট করবেই। whereas এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে কিন্তু একবারও এক্সিকিউট করবে না, এটা মনে রাখবে। ইন কেস অফ এন্ট্রি কন্ট্রোল লুপ, the body of the loop may not execute for a single time, but in case of exit control loop, at least it will execute once. At least once it will execute. বলো বোঝা গেল কিনা? Yes, sir. ওকে, এবার আমরা একটু এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপের একটু এক্সাম্পল দেখি আরো ভালো বুঝতে পারবো। সে প্রথমে স্টার্ট করলাম, একটা ভেরিয়েবল নিলাম i equals to 5, i equals to 5 নেওয়ার পরে এবার নেক্সট আমরা একটা কন্ডিশন চেক করছি i less than equals to 10। তাহলে কন্ডিশনটা প্রথমে এন্ট্রি কন্ট্রোল লুপ, তাহলে প্রথমে কন্ডিশন চেক হলো। নেক্সট এবারে এটা যদি ট্রু হয় তাহলে এবার এখানে এসে আমরা প্রিন্ট আই করছি, তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটে কি পাবো? আই এর ভ্যালু এখন কত আছে? প্রিন্ট আই, তাহলে আউটপুটটা কত হবে? 5। নেক্সট 5 করার পরে আইটাকে ইনক্রিমেন্ট করছি, i equals to i plus 1, i becomes 6 নাও। এবার এটা লুপ ব্যাক করে চলে গেল উপরে। নেক্সট এগেইন কন্ডিশনটা টেস্ট হলো,
কন্ডিশনটা টেস্ট হচ্ছে ট্রু, তাহলে নিচে নামলো। এবার আবার কি করলো, প্রিন্ট আই, তাহলে যেহেতু প্রিন্ট আই হলো তাহলে এখানে গিয়ে প্রিন্ট হবে কত, 6। এখানে আউটপুটটা আশা করি দেখতে পাচ্ছ, খেয়াল করছো। নেক্সট, এবারে আবার আইটা ইনক্রিমেন্টেড হলো, i ইকুয়ালস টু i প্লাস 1, তাহলে i এর ভ্যালু কত হলো 7। আবার কন্ডিশনটা টেস্ট হবে, কন্ট্রোলটা উপরে চলে গেল। নেক্সট এবার i এর ভ্যালুটা আবার টেস্টেড হবে, টেস্টেড হয়ে কি হবে, ট্রু, দেন প্রিন্ট i, 7 প্রিন্ট করলো, দেন i ইকুয়ালস টু i প্লাস 1 ইনক্রিমেন্টেড হলো, এবং আবার কন্ডিশনটা ট্রু, ভেতরে গেল, প্রিন্ট i, 8 প্রিন্ট করলো। একইভাবে আবার i ইকুয়ালস টু i প্লাস 1, কন্ডিশন ট্রু, 9 প্রিন্ট করবে, তারপর 10 প্রিন্ট করবে, করে যখন কন্ডিশনটা ফলস হয়ে গেল দেন এবার কন্ট্রোলটা বেরিয়ে চলে গেল। স্টপ। বোঝা গেল কিনা বলো? দেখো এখান থেকে যেহেতু আমরা 5 থেকে স্টার্ট করেছি, 1 থেকে স্টার্ট করিনি, তাই i ইকুয়ালস টু 5 নিয়েছি। 10 পর্যন্ত গিয়েছি, তাই লেস দেন ইকুয়ালস টু 10। এভরি টাইম আমরা প্রিন্ট করেছি, তাই জন্য প্রিন্টটা কোথায় এসেছে, লুপের মধ্যে, এবং অবভিয়াসলি পরের নেক্সট ভ্যালুর জন্য i ইকুয়ালস টু i প্লাস 1 করেছি। ক্লিয়ার? Yes, sir. ওকে, আচ্ছা, এটা এই তাহলে এই যে এটা আমরা একটা এন্টি কন্ট্রোল লুপের एग्जांपल দেখলাম। এখানে কন্ডিশনটা কোথায়, এই যে এইটা হচ্ছে আইলাইজ, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এইটাই যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে বডি অফ দ্য লুপ। এই দুটো স্টেটমেন্ট, প্রিন্ট i আর i ইকুয়ালস টু i প্লাস 1, এটা হচ্ছে আমাদের বডি অফ দ্য লুপ। ক্লিয়ার? নেক্সট, এই সেম एग्जांपल আমরা একটু দেখে নিই এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে কি হবে। তাহলে স্টার্ট হলো, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি দুটো লুপে দুটো দু রকম জায়গায় কেন প্রিন্টটা হলো? একটু আগে আমরা একটা যে এক্সাম্পলটা দিলাম, যে একটা অড নাম্বার গুলো যখন আমি প্রিন্ট করব তখন প্রতিবার নাম্বারটা জেনারেট করছি, ডিসপ্লে করছি, জেনারেট করছি, ডিসপ্লে করছি। ঠিক এখানেও যেটা করেছি, প্রথমে 5 আছে, 5 প্রিন্ট হলো, তারপর ইনক্রিমেন্ট হয়ে 6 হলো, আবার প্রিন্ট করলাম, আবার ইনক্রিমেন্ট হয়ে 7 হলো, আবার প্রিন্ট করলাম। নাম্বারটা আমাকে বারবার প্রিন্ট করতে হবে, তাহলে এক্ষেত্রে আমি প্রিন্টটা কোথায় রেখেছি, ভেতরে। স্যার মানে যখন যতবার মানে নতুন নতুন ভেরিয়েবল প্রিন্ট হবে তখন সেটাকে নিচে দেবার, যখন সিঙ্গেল ভেরিয়েবল আছে তখন সাইডে দেবো। যখন, হ্যাঁ, যখন আমার একটাই কটা অড নাম্বার আছে, হাউ মেনি অড নাম্বার ইজ দেয়ার, এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। টোটাল সেটটা, টোটাল ভ্যালু কত, আউটপুট যখন একটা আসবে তখন কি টোটাল কাজটা কমপ্লিট হবে, এই লুপ তারপরে থেকে বেরিয়ে যাবো যখন, তখন আমরা বুঝতে পারবো। ইয়েস স্যার। তখন সেক্ষেত্রে আমাকে মানে লুপের বাইরে প্রিন্ট করতে হবে। বুঝতে গেল? হ্যাঁ স্যার। এবার একটু এক্সিট কন্ট্রোল লুপে যাই, ঠিক সেম জিনিস, স্টার্ট i ইকুয়ালস টু 5। এবারে যেহেতু এক্সিট কন্ট্রোল লুপ, তাহলে কন্ডিশন এখানে হবে না, এখানে কি হবে, বডি অফ দ্য লুপটা হবে। তাহলে বডি অফ দ্য লুপের মধ্যে কি কি আছে, প্রিন্ট i আর i ইকুয়ালস টু i প্লাস 1। তাহলে এটা আমার বডি অফ দ্য লুপ, এটাকে ফার্স্ট এক্সিকিউটেড হলো, এটা এক্সিকিউটেড হওয়ার পর নেক্সট এবার আমরা কন্ডিশনটা চেক করছি, i লেস দেন ইকুয়ালস টু 10। কন্ডিশনটা চেক হওয়ার পর কন্ডিশনটা যদি ট্রু থাকে তাহলে ব্যাক করে চলে যাচ্ছে। এইভাবে যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ আমরা প্রিন্ট গুলো করতে থাকবো, 5 6 7 8 9 10 করবো, যখন কন্ডিশনটা ফলস হবে বেরিয়ে চলে আসবে। ওকে, তাহলে এইটা আমাদের প্রিন্ট i আর i ইকুয়ালস টু i প্লাস 1, এটা বডি অফ দ্য লুপ। এই বডি অফ দ্য লুপটা এখানে কি দেখতে পাচ্ছ, কন্ডিশনের উপরে, আর এন্টি কন্ট্রোল লুপের ক্ষেত্রে দেখেছি কি আগে কন্ডিশনটা তারপরে বডি অফ দ্য লুপটা। বোঝা গেল ডিফারেন্সটা? হ্যাঁ স্যার। ওকে, Yes, sir. আমরা আরেকটা एग्जांपल দেখি। সাপোজ তোমাকে বলা হয়েছে ইউ হ্যাভ টু ডিসপ্লে দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার গুলো কি 1 2 3 4 5 6 এগুলো। তো এই ফ্লোচার্টটা যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি হবে বলো? অবভিয়াসলি স্টার্ট তো আছে, নেক্সট ফার্স্ট ইউ হ্যাভ টু টেক দ্য ইনপুট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, হাউ মেনি ন্যাচারাল নাম্বারস ইউ ওয়ান্ট টু প্রিন্ট, তাই তো? তাহলে ফার্স্ট উই আর টেকিং দ্য ইনপুট অ্যাজ ইনপুট টু n। ওকে, ইনপুট নিয়ে নিলাম। নেক্সট, natural number starts from, you may take 0, you may take 1. Here we are taking 1. So next, so the value is I equals to 1. Instead of a variable, we are taking here I. You can take any variable. So I equals to 1. Next, we are using empty control type, as it is a safe, most safe, because there is a, in case of exit control loop, there is a chance, though the condition is false, still it is executing. So there is some specific situation where we use exit control loop. Otherwise, in most cases, almost 99% cases, we will use the empty control loop. Okay, so here also we are using the empty control loop. So first we are using the condition whether how many numbers we need to print, n times. So we are checking I less than equals to n.
If the condition is true, then we are printing the value. And next, for next number, we are incrementing I and get the next number from 1 to 2, then 2, 3, 4, 5, 6, and so on. So this print I and I equals to I plus 1 is our body of the loop. And finally, we return back to the condition. We check again, we check whether it is true or false. How long it will be true? It will be continued within the loop. It will be iterate again and again. When the condition becomes false, it will come out from the loop. And there is nothing to do, so it will be stop. বোঝা গেল কিনা বলো? Yes, sir. Yes, Yes, sir, sir. understood. Yes, sir. Okay. আমাদের হাতে টাইম কম আছে, তাই তোমাদের করতে দিচ্ছি না। আমরা আরেকটা প্রবলেম একটু ডিসকাস করব, সেটা এখানেই আমরা দেখে নিচ্ছি একবারে সলিউশনটা। তোমরা বলো যে স্টেপস গুলো। ওকে, তোমরা স্টেপস গুলো বলবে, আমরা ড্র করব। এখানে আগেরটা ছিল ডিসপ্লে করা ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, এবার আমরা কি করব, অ্যাড করব ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপ কি হবে বলো? আফটার স্টার্ট স্যার ইনপুট নেব। ইনপুট নেব, ফাইন। তাহলে আমরা একই রকম ভাবে কমন ইনপুট নিলাম আগেরটার মতোই। নেক্সট এবার কি করব? স্যার i is equal to 1 করতে হবে i equals to 1 নেব। আর কিছু করতে হবে? স্যার তারপরে আমাকে মানে আর আরেকটা process ভেরিয়েবল box- নিয়ে ইকুয়াল টু 0 নিতে হবে। এক্স্যাক্টলি, যেহেতু অ্যাড করব, সাম হ্যাঁ, করব, add যেমন করা s আছে। equals to 0 নিয়েছিলাম আমরা একদম ফার্স্ট, যখন 1 প্লাস এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 অলরেডি আমরা এটা করেছি। তাহলে সেখানে আমরা কি করেছিলাম, একটা ভেরিয়েবল নিয়েছিলাম 0। তো আমরা এখানেও একটা ভেরিয়েবল নিলাম 0, সাম ইকুয়ালস টু 0। তাহলে i equals to 1, সাম ইকুয়ালস টু 0। নেক্সট এবারে কি এবার করব? স্যার প্রসেসে আসতে হবে, এবারে কন্ডিশনটা চেক করব, কন্ডিশন, হ্যাঁ ঠিক কন্ডিশন আগের চেক মতো। করতে হবে। i less than equals to n। ওকে, নেক্সট এরপরে কি করব বলো? স্যার আবার একটা প্রসেস বক্সের ভিতরে এই কন্ডিশনটা দেব। প্লাস আর কন্ডিশন কেন? সাম ইজ ইকুয়াল টু কন্ডিশন বলছি, হ্যাঁ। প্রসেসটা দেব। Calculation টা। দেব। এবার তাহলে প্রসেস এবারে যদি এটা ট্রু হয়, এর ভেতরে প্রসেস বক্সের মধ্যে আমরা ক্যালকুলেশনটা কি লিখব বলো? প্রসেস দেব কন্ডিশন sum equals to মানে sum plus i, সাম ইজ equals to equal to s sum plus i, plus বা sum one. equals to sum plus i। প্লাস আই, হ্যাঁ, তারপরে আর প্রিন্ট next সাম হবে। আইটা ইনক্রিমেন্টেড হবে, i equals to আইটা i plus 1। ইনক্রিমেন্ট প্রিন্ট আই এখানে হবে না, প্লাস 1। এখানে যোগফল কত? একটাই তো যোগফল। তাহলে কখন বেরোবে? লুপের বাইরে বেরিয়ে প্রিন্ট হবে। হ্যাঁ স্যার, মানে যখন Yes, নো sir. তখন Last last এ step print এটা হবে। print এ হবে বেরোবে। যখন এখান দিয়ে বেরিয়ে যখন আসছে, কন্ডিশন স্যাটিসফাই হবে না তখন সেটা হ্যাঁ। প্রিন্ট হয়ে চলে যাবে। প্রিন্ট করে এবার আমাকে কিন্তু প্রিন্ট করতে Stop হবে, করতে তারপরে হবে। স্টপ করতে হবে। Stop করতে স্টপের হবে। আগে প্রিন্ট হবে। তাহলে জাস্ট দেখো যে চেঞ্জেস গুলো সেটা আমরা গ্রে কালারে করেছি, আর বাকিগুলো আগেরটাই আছে। ঠিক সামান্য সামান্য চেঞ্জ কিন্তু এরকম প্রতিটা ফ্লোচার্টে থাকবে, তোমাকে একটু বুদ্ধি খরচ করে করতে হবে। ওকে স্যার। ওকে স্যার। ওকে, এবার বলো, যে বলছিলে যে স্যার আমরা তো আগেই আমাদের সহজ ছিল, সেটা বেশি সহজ না লুপটা বেশি সহজ? হ্যাঁ, অবভিয়াসলি প্রোগ্রামিং এর মানে টাফ বেশি, কঠিন বেশি, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আগেরটার থেকে এটা বেশি কঠিন, যত ভেতরে যাব তত বেশি কঠিন হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু অ্যাডভান্টেজ কোনটা বেশি, সিঙ্গেল লাইন না লুপ? স্যার লুপটাই অবভিয়াসলি। হ্যাঁ, সুতরাং একটু ভালো জিনিস পেতে গেলে তো আমাকে একটু কষ্ট করতেই হবে। এই যে আমরা কষ্ট করে বেড়াতে যাই, ভালো জিনিস দেখতে পাবো সেই জন্যই তো যাই। তো সেরকম ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। সো দিস ইজ আইটারেশন অর লুপ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আইটারেশন আর লুপ করতে হয়। হ্যাঁ, অবশ্যই আমাকে শেখার জন্য এবার আমাদের প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস, এর বাইরে আর কোনো কথা নেই। ছোটবেলাতেও যেমন আমরা অঙ্ক করার জন্য এক একটা চ্যাপ্টারে একই অঙ্ক শুধু ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে শুধু প্র্যাকটিস করতাম। 30টা 40টা 50টা চ্যাপ্টারে অঙ্ক থাকতো, সবকটা আমরা করতাম, বা আরো ভালো প্র্যাকটিসের জন্য আর একটা বই কনসাল্ট করতাম, লাইক দ্যাট। তো সেরকম প্র্যাকটিস এক্ষেত্রে প্রোগ্রামিং হচ্ছে একই জিনিস, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের বাইরে কোনো কথা নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো শিখবে, সেটা ফ্লোচার্টই হোক, প্রোগ্রামিং হোক। ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই ফ্লোচার্ট এখনকার থেকে রেসপেক্টে আরো বেশি আগের থেকেই সবসময় এই যে আমি যেমন ধরে ভ্যালু ধরে ধরে রান করছি, এই যে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আই এর ভ্যালুটা প্রথমে 1 নিলাম, প্রিন্ট করলাম, তাহলে আউটপুট কত? 1। এবার i ইকুয়ালস টু i প্লাস 1, 2 হলো। তাহলে যেহেতু 2 হলো, তাহলে i এর ভ্যালুটা 2। নেক্সট আবার কোথায় গেল? প্রিন্ট কন্ডিশন চেক হলো, i এর সঙ্গে i এর ভ্যালুটা লেস দ্যান 6 আছে। ওকে, ভেতরে ঢুকলো।
ঠিক স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা ফ্লোচার্টে আছে, যেভাবে অ্যারো ডাইরেকশনটা গেছে, যেখানে কন্ডিশন চেক হয়েছে তার উপর বেস করে ট্রু বা ফলস এর উপর বেস করে আমরা যেটা মুভ করছি, এই জিনিসটা তোমাকেও করতে হবে। এই জিনিসটাকে বলা হয় ড্রাই রান। সুতরাং ড্রাই রান তুমি যত ভালোভাবে ড্রাই রান করতে পারবে তত ভালো। তুমি মানে যেটা মেনলি যেটা হবে সেটা হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে ঠিক না ভুল। একটা প্রোগ্রাম লেখার পর তো তোমাকে ওয়েট করতে হবে কতক্ষণে স্যারকে দেখাবো, স্যার বলবে ঠিক না ভুল, তাই না? তার পরিবর্তে তুমি নিজেই এখন টেস্ট করতে পারবে যে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কি আউটপুট, ডিজায়ার আউটপুট কত চায় সেটা আমি পাচ্ছি কিনা। যদি পাই তাহলে ঠিক আছে, যদি না পাই তাহলে ভুল আছে। আর একবার ভুলটা বুঝতে পারলে যখন এই ভ্যালু গুলো দিয়ে ক্যালকুলেট পরপর বসিয়ে বসিয়ে দেখবে যে কত আসার কথা কিন্তু কত আসছে, তাহলেই বুঝতে পারবে কোন জায়গাটা ভুল এবং তুমি রেকটিফাইও করতে পারবে। ওকে, ঠিক আছে, কারোর কোনো বক্তব্য থাকলে বলো, নাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেবো, একটু মিউট থাকো, তারপরে আমরা বলছি। ওকে, হয়ে গেল।